নতুন সময় টিভির প্রতিদিনের আয়োজন ভার্চুয়াল জার্নাল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন দৈনিক ইনকিলাবের স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। আপনাকে স্বাগত। আমাদের এই আয়োজনটিতে আমরা দিনের সংবাদগুলোর বিশ্লেষণ করে থাকি, আপনাদের কথা শুনে থাকি। আজকে যে সংবাদগুলো আছে তার মধ্যে আমাদের একটি সংবাদ আপনি জানেন, বিএনপি নেতা খোকার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোতে খোকার 13 বছরের কারাদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। আপনি এটা কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত হচ্ছে যে সাদেক হোসেন খোকা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন উনি, এবং এছাড়া ওনার আরেকটি পরিচয় হচ্ছে যে উনি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন এবং দীর্ঘদিন আসলে নির্বাচন হচ্ছিল, নির্বাচনের পরেও অনেকটা সময় তিনি মেয়রের দায়িত্ব পালন অতিবাহিত করেছেন। তো এখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ। তো যেহেতু দুর্নীতির অভিযোগে এখানে আদালত তাকে সাজা দিয়েছে 13 বছরের, একটিতে 10 বছর এবং আরেকটিতে 3 বছর। তো এখন উনি আসলে দুর্নীতি করেছেন কি করেননি এটি তো প্রমাণ করতে হবে তাকেই। তো আদালত যেহেতু রায় দিয়েছে, তিনি তার যথেষ্ট সুযোগ আছে। উনি যদি মনে করেন যে তিনি দুর্নীতি করেননি তাহলে রায়ের বিরুদ্ধে আপিল করার তার সুযোগ রয়েছে। দেশে নেই, আমরা জানি যে তিনি দেশের বাইরে রয়েছেন। তো তিনি যদি দেশে এসে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন, উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আর তিনি যদি আপিল না করেন তাহলে তো এটা প্রমাণিতই হবে যে হ্যাঁ উনি দুর্নীতি করেছেন। তো এই বিষয়গুলো আসলে তিনি কি পদক্ষেপ নেবেন তার উপরেই নির্ভর করছে। তিনি পরবর্তী পদক্ষেপগুলোতে তাকে অংশগ্রহণ করতে হবে। এখন যেটা হয়েছে সেটাই তার অনুপস্থিতিতে আদালত রায় দিয়েছে, তার অনুপস্থিতিতে, বাট উনি এটাতে অংশ নেবেন কি নেবেন না, আপিল করবেন কি করবেন না, এটি হলে সম্পূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। আপনি পরের আরেকটি সংবাদে আমরা যাই। আপনি জানেন যে সাকা এবং মুজাহিদের বিরুদ্ধে উচ্চতর আদালত থেকে রায় হয়েছে একটি, সেই রায়ের রিভিউ শুনানির জন্য তারা আবেদন করেছে। এটির শুনানির তারিখ নির্ধারিত হয়েছে 2 নভেম্বর। জি, এটি হচ্ছে যে আপনারা ঠিকই বলেছেন, এখানে এটি তো 2রা নভেম্বর আসলে মানে এটির শুনানির দিন ধার্য হয়েছে। এবং আমরা তো এটি সকলেই জানি যে যুদ্ধাপরাধের দায়ে আসলে এদেরকে বিচার হচ্ছে, বর্তমান সরকার তাদের বিচার করছে। তো যেহেতু এটি আদালতের বিচারাধীন বিষয় এবং 2রা নভেম্বর মাননীয় আদালত এটি ধার্য করেছে, ওই দিন আসলে আদালত কি সিদ্ধান্ত নেয় আমরা সে অপেক্ষায় থাকলাম। আশা করি আমরা আদালতের সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকি। আপনি আজকে আসলে সংবাদগুলোর বেশিরভাগই আদালত সংশ্লিষ্ট বিষয়। আপনি আরেকটি সংবাদ জানেন যে লতিফ সিদ্দিকী যে আসনটিতে ছিলেন সে আসনটি খালি হয়েছে এবং সেই আসনটিতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের তারিখ অনুযায়ী কাদের সিদ্দিকী এবং তার স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেই মনোনয়নগুলো বাতিল হয়েছে। সেগুলোর বিরুদ্ধে কাদের সিদ্দিকীর এই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি রিট আবেদন করেছেন। দেখুন, উনি তো রিট আবেদন করেছেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে তখন, এবং এটি শুনানির দিনও ধার্য করা হয়েছে, আগামী বুধবার এটি শুনানি হবে। তো আদালত এটি তার পক্ষের যে যুক্তিগুলো আছে কেন তার এটি বাতিল করা হয়েছে মনোনয়নপত্র, আদালত যদি শুনে সন্তোষজনক মনে করেন তাহলে তার এটি আবেদনগুলো গ্রহণযোগ্য হবে। আর যদি আদালত মনে করেন যে না যথেষ্ট যুক্তিসঙ্গত কারণেই তার এই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাহলে তার আবেদনটি খারিজ করে দেবেন। এই আসনটিতে তার দল থেকে আরো 2টি মনোনয়নপত্র রাখা হয়েছে। সেক্ষেত্রে তিনি আগে থেকেই ধরে নিয়েছিলেন যে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে বলে অনেকে ধারণা করছেন এবং মিডিয়াগুলোতে সংবাদ এসছে। ধরে নেওয়ার বিষয়টি দেখেন, সেটি হচ্ছে যে এটি ধরে নেওয়ার বিষয় নয়, এটি অভিযোগে তার এটি হচ্ছে যে আমরা জানি যে তার যে মনোনয়নপত্র বাতিলের যে বিষয়টি নির্বাচন কমিশন যেটি বাতিল করেছেন সেটি হচ্ছে ঋণ খেলাফির অভিযোগ। তাকে আসলে প্রমাণ করতে হবে যে তিনি ঋণ খেলাফি ছিলেন কি নেই। যদি তিনি ঋণ খেলাফি হন তাহলে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আইন আছে সেই আইন অনুযায়ী তিনি ইলেকশনে অংশ নিতে পারবেন না। আর যদি তিনি ঋণ খেলাফি না হন তাহলে নির্বাচনে যথাযথভাবে তিনি অংশ নেবেন। এখন হাইকোর্টের এই রিটটির পরিপ্রেক্ষিতে তার বিষয়টি নিশ্চিত হবে বলে আমরা মনে করি যে তিনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না। হাইকোর্টে রিট করেছেন, এই রিটের ফলাফল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপনি আরেকটি ঘটনার কথা জানেন যে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে আরেকটি
হাইকোর্ট আরেকটি নির্দেশ জারি করেছেন আজকে, সেটি হলো ফারিজ রহমান ও ওর গাড়ি চালকের বিরুদ্ধে 14 দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়টি একটি দুর্ঘটনা, গুলশানের একটি জায়গায় দুর্ঘটনা ঘটেছিল গত কিছুদিন আগে। সেই দুর্ঘটনাটি দুটি রিকশাকে ধাক্কা মেরে 4 জনকে আহত করার ঘটনা, সেটি হাইকোর্টে গেছে। হাইকোর্টে যাওয়ার পরে আজকে এই নির্দেশনা হাইকোর্ট পুলিশকে দিয়েছে। দেখুন, এই দুর্ঘটনা সম্পর্কে আমরা কিন্তু একটি জিনিস বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আদালতের প্রতি কিন্তু মানুষের আস্থা রাখতে হবে, এবং আদালত আজকের যে নির্দেশনাটা দিয়েছেন, আমরা মনে করি এইসব নির্দেশনার মাধ্যমে কিন্তু আদালতের প্রতি মানুষের আস্থা আরো বাড়বে, কারণ বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি শিশুকে ধাক্কা দিল কি দিল না সেটি বিষয় না, গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়েছে কিনা সেটি তদন্তের দাবি রাখে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 জন সদস্য কিন্তু গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। আপনি যদি জগলুল আহমেদ চৌধুরীর কথা বলেন, এই সম্প্রতি মানে বেশ কিছুদিন আগে বোধহয় আপনার গত 29 নভেম্বর তিনি একটি চ্যানেল থেকে এইভাবে টক শো করে ফিরছিলেন, তখন তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। আমি এটা হত্যা বলবো, হত্যা করা হয়। এবং আমি গতকাল অথবা গত পরশু প্রথম আলোতে একটি পত্রিকা দেখলাম, সেটি হচ্ছে যে তদন্ত রিপোর্ট দেওয়া হচ্ছে এরকম যে কোন গাড়ি বা কোন চালক তাকে করেছে এটি তদন্ত পাওয়া যাচ্ছে না। তো এটি দুর্ভাগ্যজনক, এটি পাওয়া যাচ্ছে না, এটি তো কোনো কথা না। একটি গাড়ি চাপা দিয়ে একজনকে চলে যাবে বাট পাওয়া যাবে না, এটা আমাদের কাছে তারপরে আপনি দেখেন দিনেশ দাস নিহত হলো, সে ড্রাইভার গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হওয়ার পরে সেই ড্রাইভারের বিরুদ্ধে কিন্তু তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই মামলাটি কি হয়েছে, ঝুলে গেল। আপনি বিভাস কথা আসেন, বিভাস চন্দ্র সাহারও একই অবস্থা। ফলে আমরা মনে করি এটি আপনার শুধু সাংবাদিকদের চিত্র না, আপনার সারা দেশের চিত্র। এর আগে আপনি জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক এবং আমাদের প্রবীণ সাংবাদিক চন্দন পাশাপাশি একইভাবে অফিস থেকে ফেরার পথে নিহত হয়েছিলেন, সেটারও কোনো সুরাহা হয়। ফলে আমরা মনে করি যে এই যে গাড়ি দুর্ঘটনার যে ঘটনাগুলো ঘটছে, এটি সাংবাদিকদের ক্ষেত্রে, সাধারণ নাগরিকের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। ফলে আমরা মনে করি যে আদালত যে কাজটি করেছে সঠিক কাজটি করেছে, দেশবাসীর এর প্রতি আরো আস্থা তৈরি হয়েছে। এবং আপনি দেখুন অনেক ফিটনেস গাড়ি ফিটনেস নাই, গাড়ি রং টং করে সেটা ড্রাইভিং লাইসেন্স নাই, সেটা লাইসেন্স নাই, হেল্পার চালাচ্ছে। আমরা মনে করি যে এইসব নির্দেশনার মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসবে এবং দুর্ঘটনা রোধ করা যাবে। ড্রাইভারদের প্রতি একটি ইনস্ট্রাকশন যাবে যে আসলে কারা লাইসেন্স পেতে পারে, কারা লাইসেন্স পেতে পারে না। তাই মনে করি আদালতের এই নির্দেশনাটা অত্যন্ত গুরুত্ব বহন করে। আদালত নির্দেশনা দিয়েছে, কিন্তু পুলিশি প্রশাসন বা যে প্রশাসন এটি কাজ করবে, সেই প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করে, সেক্ষেত্রে কি হবে, আমাদের অবস্থাগুলো কি হচ্ছে? অধিকাংশ ক্ষেত্রে প্রশাসন তো সঠিকভাবে এই নির্দেশনাগুলো পালন করছে না। দেখুন, আইনের তো দ্বৈত প্রয়োগের কোনো সুযোগ নেই, আইনের দ্বৈত প্রয়োগের সুযোগ নাই। আমরা মনে করি যে বাংলাদেশের পুলিশ বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি বাহিনী, বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতেই পারে, এবং যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে, কেউ যদি ডিউটি পালন না করে, অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, এবং প্রত্যেক ডিপার্টমেন্টেই এটি আছে। আপনি যদি সিভিল ব্যুরোক্রেসিতে যান, সেখানেও বিভাগীয় ব্যবস্থা রয়েছে। ইভেন আমাদের সাংবাদিকদেরও যদি কেউ অপরাধের সাথে জড়িত হয়, সেই ক্ষেত্রেও তো তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। ফলে পুলিশ দায়িত্ব এড়াবে এটি আমি বিশ্বাস করি না। দায়িত্ব কারা এড়াচ্ছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ এনে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইয়াটি তৈরি করে দিতে হবে, তাহলে আমি মনে করি আইন তার নিজস্ব গতিতে চলবে। আরেকটি বিষয় আপনি জানেন যে সম্প্রতি বাস ভাড়া বা গণপরিবহনের ভাড়া নিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, বিশেষ করে ঢাকা শহরে যারা গণপরিবহনে উঠে থাকেন, তাদের সাথে বাসের কন্ডাক্টর, হেল্পার, চালকদের প্রতিদিনই কোনো বচসা হচ্ছে বা ভাড়া নিয়ে সংকট তৈরি হচ্ছে, গোলমাল হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা কিন্তু রীতিমতো একটি নৈরাজ্য,
এটি রীতিমতো একটি নৈরাজ্য। এই কারণে আমরা বলবো যে সরকার আসলে এই বিষয়টা কিন্তু ঠিকমতো কন্ট্রোল করতে পারছেন না, কিংবা সরকারের এক মন্ত্রী একভাবে কথা বলছেন, আরেক মন্ত্রী আরেকভাবে কথা বলছেন। ফলে সরকারের মন্ত্রীদের মধ্যে কিন্তু এই বিষয়টিকে নিয়ে সমন্বয়হীনতা রয়েছে। আজকেও আপনি দেখবেন যে মানুষের ভিতরে এটা নিয়ে কিন্তু অসন্তোষ রয়েছে আজকে, এবং প্রতিদিনই আমরা যারা গণপরিবহনে যাতায়াত করি, আপনি দেখবেন প্রতিদিনই ভাড়া নিয়ে কিন্তু সাথে বচসা হচ্ছে, কারোর সাথে হাতের পর্যায়ে চলে যাচ্ছে। আবার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে বাস মালিকরা বাস বন্ধ করে দিচ্ছে, এবং গতকালকে 6 ঘন্টা মানে বাস বন্ধ ছিল। ফলে আমরা মনে করি এটি একটি নৈরাজ্য। গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধির পরে কিলোমিটার প্রতি কত পয়সা ভাড়া বৃদ্ধি পাবে সেটি কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে, সমঝোতা হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে দাম বাড়ানো হয়েছে গ্যাসের, তেলের দাম কিন্তু বাড়ানো হয়নি, কিন্তু সকল গণপরিবহনের ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে। ফলে আমি মনে করি সরকারকে অবশ্যই স্ট্রং মনিটরিং এর মাধ্যমে এটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কিন্তু বলেছেন যে তিনি গতকালকেও বলেছেন যে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যথাযথ পদক্ষেপ নিয়েই এই বাস ভাড়ার বিষয়টি সুরাহা করা হবে, কিন্তু সেটি কতটুকু বাস্তবায়িত হচ্ছে বলে আপনি মনে করেন? না, আমরা মনে করি যে এটি আসলে লোক দেখানো পদক্ষেপ নেওয়া হচ্ছে, সত্যিকার অর্থে কোনো মানে কার্যকর কোনো পদক্ষেপ এটি নয়। যদি সেতুমন্ত্রী, যেহেতু উনি হয়তো রাস্তায় দাঁড়িয়ে থাকেন এবং লোক দেখানো কয়েকটি বাসে উনি অভিযান চালান। আপনি যদি মিরপুর রোডে যান, দেখবেন যে সেখানে এক ধরনের নৈরাজ্য চলতেছে, একক পরিবহন এককভাবে ভাড়া নিচ্ছে। তো কাজেই যদি সরকার পদক্ষেপই নেয় তো তাহলে বলতে একদিনেই সেটি বন্ধ হয়ে যাওয়ার কথা। এটি তো দিনের পর দিন চলতে পারে না। ফলে এই দিনের পর দিন চলতে দেওয়া হলে মানুষ অসহনীয় হয়ে হবে এবং মানুষ অভ্যস্ত হয়ে যাবে। আসলে এটি এক ধরনের সুযোগ তৈরি করে দেওয়া আমরা যেটি মনে করি। কাজে এই সুযোগ তৈরি বন্ধ করতে হবে। আপনি জানেন যে আমাদের দেশের নিম্ন আয়ের লোক, এবং নিম্ন আয়ের লোকগুলোকে সাধারণত সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। আপনি দেখবেন যে গতকাল মন্ত্রিসভাতে কিন্তু প্রধানমন্ত্রী, স্পিকার থেকে শুরু করে সংসদ সদস্যদের বেতন বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের বেতন তো বৃদ্ধি পায়নি। ফলে এই যে বাজারে যে ফলে আপনার কত পার্সেন্ট লোক সরকারি কর্মচারী, কত পার্সেন্ট লোক এমপি মন্ত্রী। ফলে এর বাইরে আপনার 90% লোকের আপনার বেতন বৃদ্ধি পায়নি, তাদের আয়ের উৎস বৃদ্ধি পায়নি। ফলে সকল উপকরণের দাম কিন্তু এর কারণে বেড়ে যাচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তো একজন মানুষ বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে। ফলে এই যে এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে সরকারকে সুনির্দিষ্ট একটি জায়গায় চলে আসবে। সেটি হচ্ছে যে যেন জিনিসপত্রের দাম না বাড়ে, এবং জিনিসপত্রের দামও যদি বাড়ে সেটি যেন সহনীয় পর্যায়ে হয়। পরিবহনের ভাড়ার সাথে তো জিনিসপত্রের দামও যুক্ত হয়, বৃদ্ধি যে হয়, কিন্তু পরিবহনের ভাড়া বৃদ্ধির কারণে অনেক সময় হয়ে যায়। পরিবহনের ভাড়াটা এমন পর্যায়ে রাখা উচিত যাতে হলো সার্বিকভাবে জিনিসপত্রের দামের উপরে অবশ্যই হবে। আপনি যদি বগুড়া থেকে কিংবা খুলনা থেকে একটি পণ্য ঢাকাতে আনেন, তো আপনি যখন পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে তখন তো ওই পণ্যটার সাথে এই ভাড়াটি অ্যাডজাস্ট হয়ে তারপরে যুক্ত হবে। আপনি যদি কিংবা প্যাসেঞ্জার যদি খুলনা থেকে আসে, তাকে তো বাড়তি ভাড়া দিয়ে ঢাকাতে আসতে হচ্ছে। এই বাড়তি পয়সাটা তাকে কোনো না কোনো ওয়েতে ইনকাম করতে হবে, কিন্তু তার যদি সেই আয়ের উৎসটি না থাকে তাহলে কিন্তু তার জীবনযাত্রার উপর বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে। ফলে আমরা মনে করি যে এটির সাথে কিন্তু অনেক কিছুই যুক্ত। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিও এটির সাথে, পরিবহন ভাড়ার সাথে অনেক কিছু যুক্ত। যেহেতু আমাদের রেলওয়েটা সীমিত, রেলের জায়গাটা অত বেশি পরিবহন, অত বেশি জিনিসপত্র মালামাল রেলে আমাদের পরিবহন হয় না। আমাদের পরিবহন কিন্তু সাধারণ ট্রাকেই বেশি বা এই গণপরিবহনে বেশি আসে। ফলে পরিবহনের ভাড়ার বিষয়টা কিন্তু সার্বিকভাবে আমাদের সমাজের উপরে আপনি এই রেলের প্রসঙ্গে খুব ভালো একটি কথা বলেছেন। আমরা কিন্তু মনে করি যে এখনো রেল ভ্রমণটা সাশ্রয়ী এবং অনেক মানুষের নাগালের ভিতরে আছে। ফলে
আমরা মনে করি যে সরকারকে রেলের সুযোগ সুবিধা বাড়াতে হবে। রেল মন্ত্রণালয় যেটি আছে, রেলকে আরো বেশি গতিশীল করতে হবে তাহলে, এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলকে আরো বেশি অগ্রাধিকার দিতে হবে। একই সাথে এক সময় কিন্তু আমরা সকলেই জানি যে নৌপথ আমাদের পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল, ফলে নৌপথকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। এখন শুধু যদি আপনি সড়ক পরিবহনের উপরে চাপ সৃষ্টি করেন তাহলে কিন্তু চলবে না, ফলে আমাদের নৌপথগুলোকে ড্রেজিং করে নৌপথের চ্যানেলগুলোকে ঠিক রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রকল্প আছে যেটি ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প, সকল নদীগুলোকে আপনার ড্রেজিং করে সচল করা এবং তাতে নদীর নাব্যতাগুলো ধরে রাখা, এবং এটি যদি সত্যিকার অর্থেই করা যায়, আমরা জানি এটি একেবারে মানে উচ্চাভিলাষী একটি পরিকল্পনা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটি নেওয়ার সাহস দেখিয়েছেন। আমরা মনে করি এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করা উচিত, তাহলে বাংলাদেশের নদ নদীগুলো অবশ্যই সচল হবে। আমরাও আশা করি তাই, আমাদের দেশের নদীগুলো আবার নাব্যতা ফিরে পাক এবং আমাদের বিশেষ করে এই পরিবহনে মালামাল পরিবহনের ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে নৌপথ কাজে লাগুক, কাজে আসুক, এটা আমরা আশা রাখি। আরেকটি সংবাদ আমাদের নজরে এসছে, সেটি বাহরাইনে 2 বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। প্রায়শই আমরা আমাদের যারা বিদেশে থাকেন, বিশেষ করে শ্রমিক শ্রেণীর, এ ধরনের ঘটনা আমরা লক্ষ্য করি। এটিকে আপনি কিভাবে দেখবেন একজন সাংবাদিক হিসেবে? দেখুন, আমরা অতীতেও বলেছি যে সেটি হচ্ছে যে যারা এ দেশের থেকে বিদেশে চাকরি করেন, আমাদের দেশের নাগরিক, তারা কিন্তু আমাদের অহংকার, তারা কিন্তু আমাদের গর্ব, কারণ তাদের পাঠানো অর্থ কিংবা রেমিটেন্স যেটাই বলেন সেটাই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে, অগ্রগতিতে এবং আপনার জিডিপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। ফলে বিদেশে আমার দেশের শ্রমিকরা, আমার দেশের ভাইয়েরা, তারা কিভাবে কাজ করছে, তাদের জীবনযাত্রা কিভাবে চলতেছে, এটি দেখভালের জন্য কিন্তু একটি মন্ত্রণালয় রয়েছে এবং দূতাবাস রয়েছে, সেই দেশে দূতাবাস রয়েছে। আমরা অনেক অভিযোগ পাই যে বিভিন্ন দেশে দূতাবাস ঠিক মতো কাজ করেন না, ফলে বাহরাইনের যে ঘটনাটি ঘটেছে, শুধু বাহরাইন না, অনেক দেশে আপনি বললেন যে অনেক দেশে ঘটনা ঘটছে, ফলে আমরা মনে করি যে ওইসব দেশে, বিশেষ করে বাহরাইনে আমাদের যে দূতাবাস রয়েছে, ওই দূতাবাস কর্মকর্তাকে অবশ্যই এই দিকটি তদন্ত করে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সরকারকে সুস্পষ্ট রিপোর্টই দিতে হবে যে যাতে অন্যান্য শ্রমিকদের ভিতরে ভীতি না ছড়ায়, যাতে করে আমাদের রেমিটেন্স বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এই দিকটি মাথায় রেখে আমাদের দূতাবাসগুলোকে কাজ করতে হবে। আমরা আশা করি তাই, যে আমাদের শ্রমিকদের পয়সায় আমাদের বাংলাদেশের উন্নয়ন ঘটে, বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পায়, বাংলাদেশের বৈদেশিক আয় আমাদের বাড়ে। সেই শ্রমিকদের দিকে আমাদের সরকার এবং প্রশাসন এবং সংশ্লিষ্ট দূতাবাস নজর দেবেন। সংশ্লিষ্টরা যারা কাজ করছেন এই বিষয় নিয়ে, তাদের দৃষ্টি আরও সুদৃঢ় হবে বলে আমরা মনে করি। আরেকটি সংবাদ, আমাদের সিলেটে একটি শিশুকে হত্যার মামলার 38 জন আসামির 11 জনের সাক্ষ্য আগামীকাল বুধবার পুনরায় নেওয়া হবে। এই শিশু হত্যার বিষয়টি যদি আপনি একটু বিশ্লেষণ করেন। এটি তো আসলে বর্বরতা, একটি শিশুকে হত্যা করা হবে গাছের সাথে বেঁধে। এটা আদিম যুগে আসলে নাকি আমরা এটা একটি আদিম যুগে ভিডিও করে প্রচার করা। তো আমরা মনে করি যে এটি এক কথায় বলতে গেলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু প্রধান আসামিকে ফিরিয়ে এনেছে বিদেশ থেকে, এবং সরকার যেটি করেছেন সত্যিকার অর্থে এটি প্রশংসার দাবি রাখে। পালিয়ে কেন গেল এবং কিভাবে গেল সেটিরও তদন্ত হওয়া দরকার। আর সরকার মাধ্যমে গেল, এবং সরকার যে ফিরিয়ে এনেছেন অবশ্যই সরকার বাহবা পাওয়ার, ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। আর কোন শিশু এভাবে এই নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করুক বা নিহত হোক, এটা আমরা কোনোভাবে কারোর কাম্য হতে পারে না। আইন এ ব্যাপারে কঠোরভাবে কাজ করবে, নিঃসন্দেহে আইন তার যথাযোগ্য ভূমিকায় রাখবে এবং এখানে আইনে মানে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। ধন্যবাদ। আপনি আরেকটি সংবাদ আজকে আমাদেরকে আশাহতর মধ্যে আশার বাণী শুনিয়েছে, সেটি হচ্ছে বিশ্বব্যাংক আজকে সংবাদ সম্মেলন করেছে। বিশ্বব্যাংকের বিদায়ী প্রতিনিধি, বাংলাদেশের প্রতিনিধি, সেখানে
বাংলাদেশের স্থিতিশীল অবস্থায়ও যে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তাতে তারা আশার বাণী শুনিয়েছে। আপনি সংবাদটি নিশ্চয়ই আপনার নজরে এসেছে এবং চোখে পড়েছে, এক্ষেত্রে আপনি যদি কিছু বলেন। না দেখুন, যেভাবেই বলি না কেন আমরা দেশ তো এগিয়ে যাচ্ছে, এটি তো অস্বীকার করবে না। আমাদের 5ই জানুয়ারির ঘটনা প্রবাহকে কেন্দ্র করে আমাদের অর্থনীতি যেভাবে বাধাগ্রস্ত হওয়ার কথা ছিল, বাস্তব অর্থে সেই ধরনের বাধাগ্রস্ত হয়নি, বরং সরকারের অত্যন্ত দৃঢ় পদক্ষেপের কারণে আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। আর অর্থনীতির চাকা সচল থাকার কারণেই কিন্তু আজকে যে বিশ্বব্যাংক কিন্তু বলতেছে যে 6.5 জিডিপি, তারা বলেছে যে স্থিতিশীল নয় বাংলাদেশ রাজনৈতিক অবস্থা, তারপর প্রবৃদ্ধির যে অর্জন সেটি ভালো দিক, সেটি ভালো দিক। ফলে আমরা মনে করি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে আমাদের খুব কঠোর হাতে হাল ধরার কারণে অর্থনীতির এই অবস্থা রয়েছে। তো আমরা মনে করি যে আগামীতে আমাদের জিডিপি গ্রোথ আরো বাড়বে। তারা আশা প্রকাশ করেছে যে জিডিপি বাংলাদেশ স্থিতিশীল অবস্থায় আসবে এবং জিডিপির গ্রোথ আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা আরো বলিষ্ঠ হবে, সুদৃঢ় হবে। তো আমরা মনে করি যে বিশ্বব্যাংক যে ইয়েটি দিয়েছে, রিপোর্টটি যেটি দিয়েছে আপনার প্রেস কনফারেন্স করে, আমরা সেই রিপোর্টটিকে স্বাগত জানাই। এটি একটি ভালো দিক এবং সরকারের জন্য আমরা মনে করি যে এটি একটি প্রশংসার দিক, যে সরকার আরো ভালো উদ্যমে অর্থনীতির চাকাকে আরো সচল করতে আরো ভালো ভালো পদক্ষেপ নেবে। আপনি আরেকটি সংবাদে দেখেছেন নিশ্চয়ই যে আনসারুল্লাহর খোলা চিঠিতে হুমকি আরো বিস্তৃত, তারা এখন গণমাধ্যম থেকে নারী কর্মীদের অব্যাহতির নির্দেশ তালিকায় থাকা ব্লগার এবং অনলাইনের অ্যাক্টিভিস্টরা এর অশনি সংকেত হিসেবে দেখেছেন। আমাদের সংবাদপত্রে যারা কাজ করেন যে নারী কর্মীরা, তাদেরকে তারা এখন নানা ধরনের হুমকি বা তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য বলেছে। না দেখুন, আসলে তো আপনার শুধু সংবাদপত্র বললে হবে না। বাংলাদেশের ওই যে অর্ধেক হচ্ছে নারী শক্তি, ফলে আপনার অর্ধেক নারী শক্তিকে যদি আপনি বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করেন, তাহলে তো বাংলাদেশ এগোবে না। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে, বাংলাদেশকে এগিয়ে যেতে হলে, বাংলাদেশকে আরো গতিশীল করতে হলে অবশ্যই নারীদের ভূমিকা রাখতে হবে। এখানে এখন শুধু নারীকে নারী হিসেবে দেখলে হবে না, নারী কিন্তু একটি শক্তি। আজকে আপনি দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রী বলেন এবং স্পিকার বলেন, রাজপথের বিরোধী দলীয় নেত্রী বলেন, সকলেই কিন্তু নারী, এবং নারী আইনজীবীদের ভূমিকা বলেন। আমাদের পেশাও আজকে অনেক নারীরা খুব প্রতিভার স্বাক্ষর রাখছেন। ফলে আমরা মনে করি যে এখন এটি নারী পুরুষ এইভাবে না দেখে একটি পেশায় আমরা সকলে সমভাবে কাজ করছি এবং দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে পরে নারী পুরুষ সমান্তরালে ভাবে এগিয়ে যেতে হবে। হুমকি কে দিল না দিল সেটি বড় বিষয় নয়, বিষয়টি হচ্ছে যে সরকারকেই নিশ্চিত করতে হবে যে যাদের প্রতি হুমকি আসছে তাদের কোনোভাবেই তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সরকারের দেখা উচিত। তো আনসারুল্লাহ বাহিনীর এই যে হুমকি, এরা তো প্রায়শই এইভাবে দিয়ে থাকে, এই বিষয়টি তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে তারা নানাবিধ কারণে। দেখুন, সারা দুনিয়াতেই তো এখন এই ধরনের যে অ্যাক্টিভিস্ট যারা, এই ধরনের গ্রুপগুলোকে তো বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো কিন্তু হুমকি দিয়ে যাচ্ছে। এটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, আপনার এই উপমহাদেশের বলেন কিংবা ইউরোপ আমেরিকার কথা বলেন, সারা দুনিয়াতেই এরা এই একই ধরনের ইয়ে করছে। বাট আমরা মনে করি যে এই বিষয়গুলোকে ফেস করে সরকারকে এগিয়ে যেতে হবে, প্রগতির পথে যেতে হবে। আমাদেরকে দেশের উন্নয়নের অগ্রগতির চাকাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কেউ হুমকি দিল আর আপনার কাজ কাম বন্ধ করে ঘরে বসে থাকলেন, তাহলে তো দেশ এগোবে না, আমার সংসার চলবে না। ফলে আমরা মনে করি যে হুমকি দিয়েছে সরকার, এটি দেখবেন। একই সাথে কারা এই হুমকি দিচ্ছে এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে এবং খতিয়ে দেখার দায়িত্ব সরকারের। আমরা সরকারকে এই ব্যাপারে সরকারের তৎপরতা আরো বৃদ্ধি করতে হবে। আমরা বাইরের দিকে তাকাই একটু। 9 বছর পর কানাডার সিংহাসনে লিবারেল পার্টি। দেখেন, এটি তো আসলে কানাডা তো একটি গণতান্ত্রিক দেশ
এবং গণতন্ত্রের যেটি হয় আসলে, এবং ক্ষমতা যে মানে চিরস্থায়ী নয়, ক্ষমতার যে পট পরিবর্তন হয়, ভালো কাজ করলে ভালো প্রশংসা পায়, আবার ভালো কাজ না করলে পরে জনগণ ভোটের মাধ্যমে একটি পরিবর্তন আনে। কানাডা তো তাই 9 বছর পরে পরিবর্তন এসেছে। আর এটি হলো আসলে কানাডার সম্পূর্ণ তাদের জনগণের এখতিয়ার, তারা কোন পার্টিকে ক্ষমতায় আনবে, কাকে আনবে না। তো জনরায়ের প্রতি তো শ্রদ্ধা জানাতে হবে। আমরাও শ্রদ্ধা জানাই যে মানে কানাডায় 9 বছর পর পরিবর্তন এসেছে। তাদের লিবারেল পার্টি পেয়েছে 178টি আসন, তাদের কনজারভেটিভরা পেয়েছে 97টি আসন। ভোটের রেশিওটা হচ্ছে 39, যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন তারা 39.5, যারা বিরোধী দলে আছেন তারা 32.1% ভোট পেয়েছেন। ঠিক আছে, এটি তো হচ্ছে যেটি বললাম যে তাদের দেশের জনগণের আসলে রায়ের এই বিষয়টি। আমাদের দেশেও তো কখনো কখনো এর চেয়েও বড় ধরনের বিপর্যয়, ফলাফল বিপর্যয় হয়েছে। আবার হয়তো আজকে যারা কম ভোট পেয়ে হেরেছে তারা হয়তো আরো ভালো কাজ করবে, ছায়া সরকার হিসাবে কাজ করবে, আগামীতে তারা এবং এটাই গণতন্ত্র। গণতন্ত্রের এটাই হওয়া উচিত। গণতান্ত্রিক চর্চা থাকলে এভাবেই 9 বছর 12 বছর 14 বছর বিষয় নয়, বিষয় হলো কোনো না কোনো সময় ক্ষমতায় আসবে যদি গণতন্ত্র বিচরণ করে। এবং এই জন্য গণতন্ত্র মানেই হচ্ছে মানুষের মন জয় করা, মানুষের আস্থার জায়গাগুলো ঠিক করা। ফলে আমি যদি মানুষের মন জয় করতে না পারি, আমার কর্মসূচি যদি মানুষের ভালো না লাগে, তাহলে তো মানুষ আমাকে ভোট দেবে না। এই জন্য মাঠে থাকতে হবে, আমাকে কাজ করতে হবে। তো আমি যদি মাঠে না থাকি, আমি যদি কাজ না করি, আমি যদি শুধুই বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করি, তাহলে গণতন্ত্র হবে না, বরং আমি আস্থার জায়গাগুলো আরো লস করব। এই জন্য আমরা মনে করি যে কানাডার কাছ থেকে শেখা উচিত আমাদের। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সরকারকেও যেমন কাজ করতে হবে, বিরোধী দলকে কাজ করতে হবে, অন্যান্য দলকেও ঠিক একইভাবে কাজ করতে হবে। কে ক্ষমতায় আসবে এটা জনগণই বলে দিতে পারবে। আপনাকে দেশকে এগিয়ে নিতে হলে, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে পরে সরকার, বিরোধী দল সকলকে একযোগে কাজ করতে হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রত্যেককে একমত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং কাকে ক্ষমতায় বসাবে এটা জনগণই নির্ধারণ করবে তাদের কর্মকাণ্ডের উপরে। সে কারণে মাঠেই থাকতে হবে, কাজ করতে হবে। আমরা মাঠে থাকার কোনো বিকল্প নেই। সর্বক্ষেত্রেই এই আশাটুকু করি। কানাডার এই জনগণের যে রায়, সে রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা শ্রদ্ধা জানাই। এবং কানাডা এগিয়ে যাক, লিবারেল পার্টি ক্ষমতায় এসছে, তারা এগিয়ে যাক, এই আশাবাদ আমরা রাখি। আপনি আরেকটি খবর জানেন যে আমাদের প্রতিবেশী 2 রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, ভারতকে রুখতেই পাকিস্তানে পারমাণবিক বোমা তৈরি করেছে বলে বলা হয়েছে। এ বিষয়ে যদি আপনি বলেন। না দেখুন, আসলে দুটি দেশের সাথে মিত্রতার চেয়ে মাঝে মধ্যে আমরা দেখি যে বৈরিতাটাই খুব বেশি প্রাধান্য। পররাষ্ট্রমন্ত্রী আইজাজ চৌধুরী এই প্রসঙ্গে, এই পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে এই কথাটা বলেছেন। আমরা মনে করি আসলে এই দুটি দেশের ভিতরে পারমাণবিক প্রতিযোগিতা আছে এবং এটি কিন্তু ওই একে অপরকে কেন্দ্র করেই আসলে তাদের এই পারমাণবিক ব্যবস্থাগুলো। তো আমরা মনে করি যে পারমাণবিক যে সিদ্ধান্ত কিংবা পারমাণবিক যে বোমা, এটি কারোর জন্যই ভালো না, এটি সুখকর না। এবং আমরা মনে করি যে পারমাণবিক অস্ত্রের পিছনে যে ব্যয়টি হয়, সে ব্যয়টি যদি সেই দেশের দরিদ্র জনগোষ্ঠীর পিছনে ব্যয় করা হতো, তাহলে সেই দেশের অর্থনৈতিক চেহারা পরিবর্তন হয়ে যেত। ফলে আমরা সেই দেশটি আরো অনেক দূর এগিয়ে যেত, এটা আমাদের বিশ্বাস। তো পারমাণবিক প্রতিযোগিতা আমরা মনে করি যে যেহেতু এই দুটি দেশের সাথে বাংলাদেশের অনেক নিবিড় সম্পর্ক, তো আমরা ভারত এবং পাকিস্তান তাদের বৈরিতা ভুলে মিত্রতার দিকে যাবে, এতে পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরাও উপকৃত হব। আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তো খুব স্বাভাবিকভাবেই তার প্রভাব আমাদের বাংলাদেশের উপর। দেশ হিসাবেও আমরা, যেহেতু ভারত পাকিস্তান সার্কভুক্ত দেশের অংশ, উপমহাদেশেরও একটি অংশ, ফলে আমরা মনে করি ভারত পাকিস্তানের নাগরিকদের সাথে আমাদের দীর্ঘদিনের একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা মনে করি এই দুটি দেশের বৈরিতার অবসান হলে, এই দুটি দেশের যত উত্তেজনা, বিশেষ করে ভারত একটি বড় দেশ, ভারত আমাদের 3 দিকে ভারত রয়েছে, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। আপনি তো জানেন যে মহান মুক্তিযুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। তো পাশাপাশি পাকিস্তানের সাথেও আমরা দীর্ঘদিন ছিলাম, পাকিস্তানের অংশ হিসেবে আমরা ছিলাম। আমাদের 30 লক্ষ রক্তের বিনিময়ে আমাদের পাকিস্তান থেকে আমরা স্বাধীন হতে পেরেছি। তো আমরা আমাদের সংবিধান অনুযায়ী কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে মিত্রতা। আমরা মনে করি যে ভারত পাকিস্তানের সাথেও আমাদের মিত্রতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারত পাকিস্তান যত ভালো থাকবে, আমরা ততটাই খুশি হব যে আমাদের মিত্র শক্তিগুলো ভালো রয়েছে। এবং এই
উপমহাদেশটি ততদূর এগিয়ে যাবে। আমাদের সময় আজকে অনেকটাই ফুরিয়ে এসছে, কথা বলতে বলতে অনেক দূর আমরা চলে এসেছি। বাদশা, আপনি আমাদের নতুন সময় .টিভির দর্শক শ্রোতাদের সামনে আপনার কিছু বলবার থাকলে আপনি বলতে পারেন 30 সেকেন্ডের মধ্যে। না, নতুন সময়ের দর্শক শ্রোতাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে ধন্যবাদ। আমি আশা করি যে এই নতুন সময় আরো এগিয়ে যাবে এবং আরো অনেক বেশি জনপ্রিয়তা নিয়ে দর্শক শ্রোতার কাছে, মানে দর্শক শ্রোতার মন জয় করবে, সেই প্রত্যাশা রইল। নতুন সময় .টিভির আজকের এই ভার্চুয়াল জার্নালের আমাদের শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময়ে আবার কোন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশা রেখে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও আপনাদেরকে নতুন সময় .টিভির সাথে থাকার আহ্বান জানিয়ে, অনুরোধ জানিয়ে আজকের মতো নতুন সময় .টিভির ভার্চুয়াল জার্নাল এখানেই শেষ করছি।